সদ্য 48 ঘন্টা পার হয়নি নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ। কিসের ওপরে? 7 জন AERO-কে সাসপেন্ড করে দেওয়া, সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া। ওই সমস্ত উপরোধ অনুরোধ ব্যবস্থা নিন কিছু না, ডিরেক্টলি সাসপেন্ড করে দেওয়া। তাদের বিষয়ে কি জানা যাচ্ছে? যে তারা, এই সমস্ত আধিকারিকরা, যে 13টি নথি আছে সুপ্রিম কোর্টের বলে দেওয়া এবং নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া, সেই নথি বাদে প্যান কার্ড সহ আরো বিভিন্ন ধরনের যে সমস্ত নথিগুলো SIR ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য নয়, সেগুলো তারা আপলোড করেছেন। তাহলে আজকে আবার নির্বাচন কমিশনের আবার একটা নোটিশ, এবং সেই নোটিশটা আমাদের কাছে খুব একটা নতুন কিছু বলে মনে হয়নি, কিন্তু সেটা নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে আবার তুলকালাম। সেটি কি? সেটি হচ্ছে বাংলা আবাস যোজনা এর যে নথি, যে বাংলার বাড়ি এর যে নথি, এর নথিটা SIR ডকুমেন্ট হিসেবে বা নাগরিকত্বের ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য হবে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু স্বাভাবিকটাই অস্বাভাবিক হচ্ছে কিভাবে, এত আলোচনা এত বিতর্ক হচ্ছে কিভাবে, সে ব্যাপারেই আপনাদের সাথে কয়েকটি পয়েন্ট তুলে ধরব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আচ্ছা, 13টা ডকুমেন্ট তো বহুদিন ধরে নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া আছে, এবং সেটা নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই সমস্ত হয়ে একদম নির্দিষ্ট করে সুপ্রিম কোর্ট তার গাইডলাইন পর্যন্ত দিয়ে দিয়েছে। তাহলে আবার বিতর্কের ব্যাপার কি আছে? যে একটা মানে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে হিয়ারিং হয়ে গেছে, হিয়ারিং হয়ে যাওয়ার পরে আবার এই নোটিশ কেন, এই মানুষের উপর অত্যাচার কেন? তা যে সমস্ত ERO-রা এই ডকুমেন্টটাকে গ্রহণ করলেন, তো তাদেরকে বলুন তারা গ্রহণটা করলেন কেন? হিয়ারিং এর সময়, হিয়ারিং এর সময় খবরের কাগজের কাটিং কেন গ্রহণ করেছিলেন? হিয়ারিং এর সময় যে নথি কোনো উপযোগী না, সেটি কেন গ্রহণ করলেন আর সেটি কেন আপলোড করলেন তাতে? তাহলে এরকম সংখ্যা কত? অসংখ্য, কয়েক লক্ষ বাংলার বাড়ি আছে, আবাস আছে বলে শাসক দল গর্ব করে। তাহলে এরকম কত লক্ষ ডকুমেন্ট আপলোড হয়েছে? তাহলে মানে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিল যে এদের নাম বাদ পড়বে, অবশ্যই বাদ পড়বে। কিন্তু এখানে আর একটা কথা আছে, যে এই যে অনুদানের টাকা, তার যে ডকুমেন্ট, সেটাকে ডকুমেন্ট হিসেবে দেখানো। কিন্তু কথা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন তো একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে আমাদের সংবিধানের 13CC ধারায় যে রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, সেই অ্যাক্টের মানে অ্যাক্ট অনুযায়ী কোন কোন নথি ওখানে দিতে হবে। এটা পরিষ্কার ভাবে আমাদের গত এপিসোডেও এটা নিয়ে একেবারে পুরো খুলে দেখিয়েছিলাম আমরা। কিন্তু তার সাথে আছে কি, কখনো কখনো একটি নথির সাথে, সেটি সিঙ্গেল নথি না, তার সাথে অন্য জরুরি নথি, ওই 13টি ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্টের একটি বা দুটি তাতে দিতে হবে। ওটা সিঙ্গেল নথি হিসেবে গেলে সেটা চলবে না। এটা তো সহজ জিনিস। এবার আসছি আমি একদম একটা শিকড়ের প্রশ্নে। শিকড় কি? একটা বেসিক প্রশ্ন সকলের জন্য। সেটা হচ্ছে, আচ্ছা, একটা ভারতীয় নাগরিক, ভারতবর্ষে বাস করা, ভারতবর্ষে বেড়ে ওঠা একটা পরিবার, আকাশ থেকে পড়ছে না তো 2025 বা 26 সালে, বা আর একটু এগিয়ে গিয়েও, তার তো একটা হিস্ট্রি আছে। তাই হিস্ট্রি যাদের আছে, তাদের ডকুমেন্ট নেই কেন? তাদের ভারতীয় যে সমস্ত জরুরি ডকুমেন্টগুলো, শিক্ষার যে সার্টিফিকেটগুলো,
স্কুলের মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডও গণ্য হয়েছে মাধ্যমিকের, একটা পড়াশুনোর সার্টিফিকেট এটা। আচ্ছা, তার পরবর্তীতে ভারতবর্ষের ভোটার আইডি যেটা হয়েছে, সেই ভোটার আইডিটা তৈরি করতে গেলে তো তার কোনো ডকুমেন্ট লেগেছে তখন। তা সেই ডকুমেন্ট মানে তার আগের মানে ভোটার আইডি করতে গেলেও তো একটা বাবা মা কিছু থাকে সেখানে। তা সেই বাবা মার ডকুমেন্ট, তার বাবা মার ডকুমেন্ট, এগুলো তো একটা পরিবারে থাকে। নেই কেন? আর নেই কেনটার মধ্যেই তো লুকিয়ে রয়েছে আসল প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে থাকবে না কেন, গুছিয়ে রাখনি কেন, এ প্রশ্ন তো উঠবে। তা তুমি যখন গুছিয়ে রাখনি তাহলে দায়টা কার? এই দায়টা কার? সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে বলছি, আমি কোনো বাদ বিচার না করেই ধরুন বলছি। ঠিক আছে, সবাই আবেদনের জন্য এলিজেবল, অবশ্যই তার জন্যই তো এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে। এমন তো না যে এনুমারেশন ফর্ম বেছে বেছে কাউকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, না অমুককে এনুমারেশন ফর্ম দেবো না, এটা তো করা হয়নি। এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে, তুমি এবার প্রমাণ করো তুমি নাগরিক। তা তুমি প্রমাণ করবে, তোমার তো ডকুমেন্ট দেবে যে আমি আমি এই দেশের নাগরিক, বুক ফুলিয়ে দাও ডকুমেন্ট। তোমার শুধুমাত্র ওই ডকুমেন্ট, একটা ডকুমেন্টই কেন থাকে? তাহলে সেই ডকুমেন্টটা যখন বানিয়েছো, সেটা কিসের ভিত্তিতে বানিয়েছো বাপু? সেই ডকুমেন্টটা দাও। তুমি যদি ভারতের নাগরিক নাই হলে তাহলে তুমি ওই যোজনার টাকাই বা কি করে পেলে? তুমি যদি ভারতের নাগরিক নাই হলে, মানে তখন যদি উপযুক্ত ভোটার আইডি, পাসপোর্ট, মাধ্যমিকের নথি বা শিক্ষাগত কোনো নথি, দলিল, এই সমস্ত যদি তুমি না দিয়ে থাকো, তাহলে সেই যোজনা বা সেই আবাস হোক বা অন্য ধরনের প্রকল্প হোক, সেটা তুমি পেলে কি করে? আর এটা তো কোনো নাগরিকত্বের ডকুমেন্ট, এটা তো সবাই জানে, সমস্ত দপ্তরে দপ্তরে জানে। আর দপ্তরে দপ্তরে যদি জানে, যারাই হিয়ারিং গুলো করলেন তারা সেই ডকুমেন্টগুলো নিলেন কেন, সেই ডকুমেন্টগুলো আপলোড করলেন কেন, আর যদি আপলোডও বা করলেন তাহলে সেটাকে ভেরিফাই কেন করলেন? আর সেইটারই কিন্তু ধাক্কা, চরম ধাক্কা, গতদিন নির্বাচন কমিশন ওই 7 জনের সাসপেনশন, ডাইরেক্ট সাসপেনশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে এতটাই যদি বিস্তৃত ব্যাপার হয়ে থাকে, তাহলে লাইনে আর কারা কারা, কত ভোটারের নাম, বা ভোটারের নাম মিন্স হচ্ছে যারা জালি ভোটার বা যাদের এই ধরনের ডিসক্রিপেন্সি আছে, তাদের বাদ পড়বে, সে তো বুঝলাম। এবার এই সাসপেন্সটার কত হবে, আর জেলের মধ্যে কজন যাবে? আদৌ যাবে কি? নির্বাচন কমিশন সেই পদক্ষেপও কি নেবে? কিন্তু আমি এই প্রশ্নটা আপনাদের সকলের সামনে রাখছি। যদি কেউ ভুক্তভোগী হয়েও থাকে, অনেক ক্ষেত্রেই অনেক ধরনের জটিল জটিল ধরনের ইস্যু উঠে এসেছে, কিন্তু প্রকৃতভাবে যে তার প্রমাণ করতে পেরেছে যে হ্যাঁ আমার নামের বানান এই হয়েছে, এইটা হচ্ছে আমার আসল ডকুমেন্ট, কোথায় সমস্যা? আমার এই ডকুমেন্টের সাপোর্টে এই ডকুমেন্ট আছে আমার নাগরিকত্ব হিসেবে, এই দেখো আমার পাসপোর্ট, এই দেখো আমার বাবার ডকুমেন্ট, এই দেখো আমার মায়ের ডকুমেন্ট, বা এই দেখো আমার মাধ্যমিকের সার্টিফিকেট। দেশের মধ্যে বেড়ে উঠেছে একটা মানুষ বছরের পর বছর ধরে জীবনযাত্রার মাধ্যমে, তার তো পর 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 বিভিন্ন ডকুমেন্ট তার তৈরি করতে হয়েছে জীবনযাত্রার জন্য। সেই ডকুমেন্টগুলো কোথায়? কেন একখানা করে ডকুমেন্ট আপলোড করতে হয়েছে? এটা তো বেসিক প্রশ্ন। এই প্রশ্ন থাকলো, এবং এই প্রশ্নের সাথে আরো যেগুলো ইন্টারেস্টিং জিনিস উঠে আসছে, সেগুলো যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির এই লিস্ট বেরোবে, এখনো পর্যন্ত আমরা যা হিসাব পাচ্ছি 64 লাখের মতো অলরেডি বাদ পড়ে গেছে। তার কারণ কি? খুব সহজ অঙ্কের হিসেব। 58 থেকে 59 লক্ষ হচ্ছে আপনার প্রথমে মৃত এবং মিসিং, বা তার কোনো অস্তিত্ব নেই, এই ধরনের ভোটার 58 থেকে 59 লক্ষ নির্বাচন কমিশন প্রথমেই বার করে দিয়েছে যে নেই, বাতিল, মৃত বা অস্তিত্ব নেই। তারপরে বা ট্রান্সফার হয়ে গেছে, এরকম ডুপ্লিকেট আছে, এরকম ডুপ্লিকেট মানে দুটো জায়গায় নাম আছে এরকম, সেগুলো বাদ হয়ে গেছে। তারপরে এসেছে যখন আনম্যাপড
30-32 লাখের হিয়ারিং হয়েছে, সেখানে 5 থেকে 6 লক্ষ, 5 লক্ষ না 6 লক্ষের কাছাকাছি উপস্থিতি হয়নি। এখানেই তো 64 থেকে 65 লাখ হয়ে গেল টোটাল বাদ। এবার এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে, খবর কাগজে কাটিং ইয়ে হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, বিভিন্ন ধরনের যেগুলো, যে ডকুমেন্টগুলো নয়, গ্রাহ্য নয় আইনত, সেগুলো আপলোড হয়ে গেছে। এবং আজকে এই যে নির্দেশিকা, এই যে আবাস যোজনা, বাংলা আবাসের ঘর বা বাংলার বাড়ির এই যে ডকুমেন্ট বা তার অনুদানের টাকার যে ডকুমেন্ট, এগুলো বাতিল হয়ে গেল, তাহলে আগামীতে আর কত লক্ষ বাকি থাকলো বাদ পড়তে। আর নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে একজন বিদেশিরও নাম কিন্তু থাকবে না, তেমনি একজন প্রকৃত ভোটারের নামও যেন বাদ না যায়। তাহলে 28 তারিখে যখন, এখন তো চলছে সুপার ভেরিফিকেশন, এই সমস্তগুলো চলছে, যে আরো কোনো সাপোর্টিভ ডকুমেন্ট তার আছে কিনা, এর বিভিন্ন রকম কাজকর্মগুলো চলছে। 21 তারিখ পর্যন্ত সেই স্ক্রুটিনি চলবে। সঙ্গে যেটা কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে ফর্ম 7। বিভিন্ন জায়গায় দপ্তরে প্রচুর হট্টগোল গন্ডগোল হয়েছে, সেটা নিয়ে কি ফর্ম 7 জমা দেওয়া নিয়ে, এবং বিরোধী দলের তরফ থেকেও, রাজ্যের বিরোধী দলের তরফ থেকেও প্রচুর অভিযোগ জমা পড়েছে। আর সেই ফর্ম 7 যদি তার সাথে যোগ হয়, তাহলে আর কত লক্ষ বাদ পড়তে পারে, এবং ফাইনাল ভোটার লিস্ট যখন বেরোবে, তখন রাজ্যে কোন রাজনৈতিক ভূমিকম্প অপেক্ষা করে আছে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মতামত জানাবেন। সেই মতামতের মাধ্যম দিয়ে যাতে আমরাও সমৃদ্ধ হই, এবং সামনের দিনে আরো ইন্টারেস্টিং এপিসোড আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এই এপিসোডে এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।